কিন্তু আওয়ামী লীগের যে 6 কোটি মানুষ এই মুহূর্তে আছে সমর্থক ভোটার মিলিয়ে, আমি যদি ভোটারও বলি তার কত 4 কোটি ভোটার আছে, তাদের মধ্যে আপনি কথা বলার সুযোগ দিবেন না? তাদের পক্ষে যে মানুষগুলো আপনি এইভাবে করে কি একটা আদর্শ আহ সীমিত মানে স্তব্ধ করে দিতে পারবেন? কণ্ঠ রোধ করতে পারবেন? আদর্শকে নিশ্চিহ্ন করে দিতে পারবেন? পারবেন না তো। আওয়ামী লীগ চেষ্টা করেছিল জামায়াতের কণ্ঠ রোধ করে দিতে, বিএনপির কণ্ঠ রোধ করে দিতে, পেরেছে? বিএনপি তো 17 বছর, প্রায় 17.5 বছর ক্ষমতার বাইরে, সেই বিএনপি কি দুর্বল হয়েছে? বিএনপি আওয়ামী লীগের শেকড় সমাজের মানে রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে গ্রথিত যে এগুলোকে আপনি কোনো কিছু দিয়েই শেষ করতে পারবেন না, এটা সম্ভব না, কোনো আদর্শকে শেষ করা সম্ভব না। যখন জামাতে ইসলামীকে 5 আগস্টের আগে, সম্ভবত 2 তারিখের দিকে, 2রা আগস্টের দিকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো, আমরা তো তখন প্রতিবাদ করেছি। জামাতকে সমর্থন করা তো প্রশ্নই ওঠে না। তারপরেও তো একটা রাজনৈতিক দল, যেহেতু তার কার্যক্রম নিষিদ্ধ হয়নি, করছিল তো বাংলাদেশে এই বাংলাদেশের রাজনীতি, যদিও যখন তারা নেমেছে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, ব্যানার টেনে নেওয়া হয়েছে, আটক করা হয়েছে, ধাওয়া দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে, কিন্তু জামাত তো প্রচলিত ধারায় রাজনৈতিক দল ছিল, তার নিবন্ধনটা হয়তো হাইকোর্টের মাধ্যমে স্থগিত করা হয়েছিল বা বাতিল করা হয়েছিল, কিন্তু রাজনৈতিক দল হিসেবে ছিল। পরবর্তীতে যখন এটি নিষিদ্ধ করা হলো, আমরা তো প্রতিবাদ করেছিলাম যে এইভাবে কোন দলকে বা কোন আদর্শকে নিষিদ্ধ করা যায় না বা স্তব্ধ করা যায় না। সেম অ্যাজ আমরা এখন এই কথা বলছি যে আওয়ামী লীগের উপরে যা করা হচ্ছে এটি সম্ভব না, এবং টকশোতেই ফিরে যায়। তো আপনি যেহেতু এক পেশে মুখগুলো দেখছেন, বলার কোনো প্রশ্নই ওঠে না যে বাক স্বাধীনতা ফিরে এসেছে। আমরা যদি বলি যে গণ অভ্যুত্থানের পরে ঠিক আছে আওয়ামী লীগের কোনো স্থান নাই, সেই জায়গাটা যদি ধরে নেই যে আওয়ামী লীগের কোনো স্থান নাই, তা বাকিদের কি আসলে বাক স্বাধীনতা আছে কিনা? আওয়ামী লীগের না হয় বাক স্বাধীনতা আমরা বাদ দিলাম, তাদের কোনো অধিকারই থাকলো না বাংলাদেশে কথা বলার, সেটা ধরে নিয়ে যদি আমরা আগাই, কিন্তু আমরা কি বাকিদের কি বাক স্বাধীনতা আছে? এই যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেফতার হলো, আওয়ামী লীগের আমলে উনি আমরা মামলা খেয়েছি, ঠিক আছে, বিভিন্ন ধরনের হেনস্থা, এবং আওয়ামী লীগের আমলেও কিন্তু উনি আওয়ামী লীগের সমালোচনা করেছে। এখন বলা হচ্ছে যে ওনার মামলার কারণে উনি গ্রেফতার হয়েছে, কিন্তু আমরা স্পষ্ট ভাবে আমরা অনেকেই বলছে যে শুধু মামলার কারণে না, উনি বিভিন্ন ধরনের কথা বলছে, সরকারের বিরুদ্ধে কথা বলছে, উনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলছে, বিভিন্ন ধরনের সরকারের বিভিন্ন খুদ ধরে দেওয়ার চেষ্টা করছে, বা অনেক কথাই ঠিক আছে উনি না হয় গুজবে বলছে, কিন্তু টকশোতে সবাই কি আর সত্য কথা বলে? এবং সেই লিস্টের পরে আপনার নাম আছে, মাসুদ কামালের নাম আছে, এরা কিভাবে কথা বলে সেটাও সরকার দেখে নেবে। তো আপনার কি মনে হচ্ছে যে ঠিক আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে আমরা যে স্বাধীনতার কথা চিন্তা করি, সেই স্বাধীনতা কি মানুষের আছে? অন্য মানুষের স্বাধীনতা আছে? নেই, আমি প্রথমে বললাম নেই। সরকারের পক্ষ থেকে থ্রেট সরাসরি কাউকে করা হচ্ছে না, এটা যেমন সত্য কথা, তারপরেও মানুষ অদৃশ্য একটা থ্রেটের মুখে আছে, এবং এটাই হয়, এটাই হয়ে থাকে। এমন একটা ভয়ের সংস্কৃতি, এমন একটা ভয়ের আবহ সংশ্লিষ্ট সরকারগুলো তৈরি করে রাখে যাতে মানুষ সেলফ সেন্সরশিপের মধ্যে যেতে বাধ্য হয়, মানুষ একটা অজানা আতঙ্ক কিংবা আশঙ্কার মধ্যে থাকে। কেমন যদি সেই ভয়ের সংস্কৃতিটার কথা বলেন, সচিবালয়ে 5 আগস্টের আগে পরে নিহতের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলা হলো সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীর সামনে। আমরা দেখলাম তার পরপরই 3 সাংবাদিক চাকরি নেই। কেমন থাকলো না? আচ্ছা, সরকারের পক্ষ থেকে বলা হলো যে আমরা তো ফোন করে বলিনি কাউকে যে অমুকের চাকরি অমুককে ত্যাগ করা হোক, বলেনি। কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকীর যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে আক্রমণাত্মক প্রত্যুত্তর ছিল, সেখানে তো সংশ্লিষ্ট টেলিভিশন, সংশ্লিষ্ট স্টেশন ধরে নিয়েছে যে তাদের উপর যে কোনো সময় চাপ আসবে। এবং দেখুন, তারা নিজ থেকে তাদেরকে ছাঁটাই করলো। আচ্ছা, এর আগে সময় টেলিভিশনে ফোন দিয়ে আমরা শুনেছি, ফোন দিয়ে একটা নিউজ আপ করেছিল বা কলে যাচ্ছিল, সেটি কেন গেল? সময় টেলিভিশনে কারো চাকরি তখনই চলে গেল। আমি কিন্তু শুনেছি, আমি এক্স্যাক্টলি তথ্য প্রমাণ দিয়ে বলতে পারবো, বাট আমি শুনেছি, প্রয়োজনের নাম বল জানতে চান আমি নাও বলতে পারি যে তাদের ওখানে ফোন গিয়েছিল। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে, আরো অনেক উদাহরণ রয়েছে। জনগণকে ভবন দখল করে নেওয়া হলো, সরকারের বিরুদ্ধে মানে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অ্যাকশন আছে? যারা দখল করেছে একটা ব্যক্তিগত প্রতিষ্ঠান,
প্রত্যেক হাউসের একটা নীতিমালা আছে, সম্পত্তির নীতিমালা। জনকণ্ঠের বিরুদ্ধে বা এই ধরনের কোনো হাউসের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ থাকলে তার বিরুদ্ধে প্রেস কাউন্সিলে যেতে পারে। অনেক ধরনের আইনি প্রতিকার আছে, তখন তো করে নিয়ে আসলো। তাহলে এখন অন্য কোনো প্রতিষ্ঠান, সেটি প্রিন্ট মিডিয়া হোক কিংবা ইলেকট্রনিক মিডিয়া হোক, তারা তো চোখের সামনে এক্সাম্পল দেখছে। তো তখন তারা কি করবে? ধরুন ডক্টর কলিমুল্লাহ সাহেবকে যখন আটক করা হলো, তার বিরুদ্ধে স্পেসিফিক্যালি মামলা আছে, সত্য কথা, কিন্তু মানুষ মেলাচ্ছে যে 2020 সালের অভিযোগে দায়েরকৃত একটি অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে এত বছর পর এসে, তাও এই সরকার আসার 10 মাস পরে কেন মামলা হবে? 1 বছর আচ্ছা, পরে, মানুষ সরি 10 মাস পরে মামলা হয়েছে দিনে। আচ্ছা, মামলা যদি হয়, এর ক্ষেত্রে বর্তমান সময়ে আরো অনেকের বিরুদ্ধে দুর্নীতির ভয়ঙ্কর সব অভিযোগ আছে, সেটা কিংস পার্টি এনসিপি হোক কিংবা সরকারের কোনো কোনো উপদেষ্টা হোক, উপদেষ্টাদের এপিএস হোক বা সংশ্লিষ্ট আরো কর্মকর্তার বিরুদ্ধে হোক, হচ্ছে তো দুর্নীতির অভিযোগ তো আমরা শুনছি। বিএনপি না, স্বয়ং বিএনপি নামে আছে, তারপরে ইয়ের হ্যাঁ, চাঁদাবাজি করছে, তারা কোথায়? এই যে দিনের পর দিন অসংখ্য জায়গায় অসংখ্য ভাবে চাঁদাবাজি চলছে, চাঁদাবাজিকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটছে, চাঁদাবাজিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটছে, মানুষ পালিয়ে বেড়াচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে পারছে না, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, কটির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। সো যখন প্রফেসর কলিমুল্লাহ সরব ছিলেন এই সরকারের বিরুদ্ধে সমালোচনার জন্য, তখন মানুষের মধ্যে একটা পারসেপশন এস্টাবলিশড হয়েছে যে তাকে আসলে কথা বলার জন্য, সমালোচনা করার জন্যই তার উপরে এই খরচ নামানো হয়েছে। এটা তো মানুষ মিলাবেই। এবং এরপরের লিস্টে আমি জানি না কেন মাসুদ কামালের নাম আসবে, কেন আপনার নাম আসবে। অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে যে আমাদের নামও লিস্ট হচ্ছে, ফাইল হচ্ছে। এই নামগুলো কেন আসবে? মানে তাহলে কি এখানে আমরা কি প্রমাণ করছি? হাসিনার আমলে তো আমরা টকশো করেছি, হাসিনার আমলেতেও মাসুদ কামাল ভাইটাও কথা বলেছে। তো এখন কেন এই প্রশ্নগুলো আসছে? শেখ হাসিনার বিরুদ্ধে তো আমরাও কথা বলেছি, মানে আমরা মোটামুটি মুসলিম কিছু মানুষ কথা বলেছি। ও যে রক্তচক্ষু ছিল আওয়ামী লীগের শেষ পিরিয়ডে, সারা বছর ছিল কম বেশি, পরে সাংবাদিক কাজলকে গায়েব করা হলো, গুম করা হলো, এরকম বা সাংবাদিক প্রবীর শিকদার, তার উপর আক্রমণ করা হলো, তার নামে আইসিটি একটা মামলা দেওয়া হলো, সাইবার সিকিউরিটি অ্যাক্ট তখন বোধহয় ছিল কিনা। তো এই যে ভয়ের সংস্কৃতিগুলো তৈরি করা হয়েছে, এবং আমরা তারপরেও কথা বলেছি, তখন আমাদেরকে বানিয়ে দেওয়া হলো বিএনপি জামাতের দালাল। আর এখন আবার কথা বলছি, আমাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের দোসর, সুরাচারের দোসর, রয়্যাল এজেন্ট ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের গায়ে বাঁধে না, গায়ে লাগে না, এগুলো আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো চলছে। তো এখন আপনি যে লিস্টের কথা বলেছেন, এরকম কোন লিস্ট আসলেই হয়েছে কিনা আমি জানি না, যদি বাস্তবতা। তবে নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের খবর তো রটে। তো সেই জায়গা থেকে যেমন প্রফেসর কলিমুল্লাহকে কেন্দ্র করে এই কথাগুলো হচ্ছে, অমুক অমুকের নাম আছে, মানুষের ধারণাগুলো তো এস্টাবলিশ হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঘুরে ফিরে গণমাধ্যমে যেমন রিয়েল নিউজটি পাওয়া যায় না, মানুষ যখন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে, তখন তো ডালপালার যে পাখা গজায়, মানে ডালপালা গজায় আর কি, তো এগুলো তো বিস্তৃতি লাভ করে। সবকিছু মিলিয়ে মানুষের যে পারসেপশন গুলো তৈরি হচ্ছে, এগুলোকে আপনি একেবারে অমূলক বলতে পারেন না। কিছু রয়েছে গুজব, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, অনেক কিছু রয়েছে, কিন্তু সত্যতাও যে একেবারে নেই এর সঙ্গে, তা তো নয়। আমি আপনার কাছে জানতে চাই যে ইউনূস সরকারের আসলে উদ্দেশ্যটা কি বলে মনে করেন? এই 1 বছরে উনি বললেন যে 5ই আগস্ট প্রথম অধ্যায় শেষ করেছেন, এখন দ্বিতীয় অধ্যায়ে পা দিয়েছেন। এই প্রথম অধ্যায়ে অর্জনটা কি করেছেন উনি? এখন সামনের দিকে আসলে উদ্দেশ্য কি? নির্বাচন কি দিবেন উনি? প্রথম অধ্যায়টা কি ছিল? দ্বিতীয় অধ্যায় বলছে যে নির্বাচনী যাত্রা শুরু হয়েছে না? আচ্ছা, তাদের কথাবার্তা আমরা কিভাবে মূল্যায়ন করব? যখন বর্তমান নির্বাচন কমিশনার, মানে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করা হলো, সার্চ কমিটি যখন গঠন করা হলো এই সরকারের সময়, অর্থাৎ আওয়াল কমিশনের সদস্যরা যখন পদত্যাগ করলেন, তার পরবর্তীতে সার্চ কমিটি গঠন করা হলো। সার্চ কমিটি গঠন করেই আমাদের মহামান্য আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কি বলেছিলেন
এই তো আমরা নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করেছি। হুম তাহলে ওটা কোন পর্ব ছিল? নির্বাচনী ট্রেনে যদি যাত্রা করে থাকে ওটা কোন পর্ব? তাহলে তো মানে এটা কোন পর্ব বলবো, মানে এই যে এখন সংস্কার নির্বাচন বিচার তারপরে জুলাই সনদ ঘোষণাপত্র না, এই আমি তো এটাই বলছি। হুম সমস্যা বিচার সংস্কার তো হয়নি, হয়েছে, সংস্কার আলোচনা আলোচনা হয়েছে হয়েছে, প্রস্তাব উঠছে, সংস্কার তো হয়নি। তবে না। প্রধানত যেসব সোকল সংস্কার সেগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস করতেই আছেন, নানান ধরনের সংস্কার, সোকল সংস্কার, সেগুলো করতে আর তাদের মানে মতামতের প্রয়োজন হয় না। এখন বিষয় হচ্ছে হচ্ছে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আওয়ামী লীগের যারা অভিযুক্ত বা গত সরকারের যারা অভিযুক্ত, আহ বিচার তো হয়নি। এবং এর আগে যে বলা হচ্ছে যে বিচার একটা দৃশ্যমান বিচার শেষ করে বা মৌলিক সংস্কার কিছু করে তারপর নির্বাচন, হুম প্রধান উপদেষ্টা কিন্তু গত লাস্ট জাতির উদ্দেশ্যে যে স্পিচটা, সেখানে কিন্তু এসব সংস্কারের কথাবার্তা কিছুই উল্লেখ করেননি। কোনটা আমরা এক্স্যাক্টলি ধরবো, আসলে কি করতে চাইছে? এই যে একটু আগে যে বললাম আইন উপদেষ্টা বলেছিলেন যে আমরা নির্বাচনী যাত্রা শুরু করলাম, তাহলে নির্বাচনী যাত্রা তখন থেকে শুরু হয়েছে, এখন আবার কেন? হুম তো তাহলে আমরা আমাদের সংস্কারটা কোথায়? আমাদের সংস্কার কোথায়? আমাদের বিচার যেটা নিয়ে গত 1 বছর পর্যন্ত বলা হয়েছে যে সংস্কার এবং বিচার সম্পন্ন করে তারপরে নির্বাচনের যাত্রা শুরু হ্যাঁ, হবে। তো ওনারা তো যাত্রা শুরু করলেন কিন্তু আমরা তো সংস্কারটা পেলাম না। কিছু না আমরা কিছু, পেলাম কি? এগুলো আমি বাক আসলে স্বাধীনতা হরণ করা আমরা পেলাম, মবক্রেসি আমরা পেলাম। তো আমরা কি এগুলা কি সংস্কার ধরে নিব যে মবক্রেসিটা কি না, আসলে সংস্কার ধরে নিব এখন? মবকে আপনি মব বলবেন না, মব বলে কিন্তু খবর আছে। এ ধরনের হুমকি সরকারের দায়িত্বশীল জায়গা থেকে দেওয়া হচ্ছে। মবকে বলতে হবে প্রেশার গ্রুপ, এটা একটা সংস্কার, এটা একটা সংস্কার। এবং যখন যে দাবি জানানো হবে মব ক্রিয়েট করার মধ্য দিয়ে সেগুলো করা হবে, সেগুলো বাস্তবায়ন হবে, এগুলো সংস্কার। হুম দুর্নীতির যে অভিযোগগুলো উঠছে সেদিকে তাকানো যাবে না, এগুলো একটা সংস্কার। এখন বিভিন্ন জায়গা থেকে তো বলা হচ্ছে যে এই সরকার বোবা তালা, এটা একটা সংস্কার, সরকার কথা বলে না, শোনে না। আবার তো কেউ কেউ বলছেন যে এই সরকার নিষ্পাপ নিরপরাধ শিশুর মতন, এটাও একটা সংস্কার। সরকার এর আগে সব সংস্কারগুলো, এর আগে সরকারগুলো যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে সবসময় আচরণ করতো, এখন এই সরকার নিরাপদ নিষ্পাপ শিশু, এটাও সংস্কার। চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এটা সংস্কার। কিন্তু সংস্কার প্রক্রিয়া চলছে। এবং আরো একটা সংস্কার আছে এই সরকারের, আরেকটি যে আমি ইথিক্স বলি, আইডিওলজি বলি, কিংবা তাদের এজেন্ডা বলি, আওয়ামী লীগ যা করেছে তার উল্টা করতে হবে। কিন্তু আবার আওয়ামী লীগ যে কাজগুলো করেছে যেখানে বর্তমান সরকারের স্বার্থ আছে, হিডেন কোন এজেন্ডা আছে, সেগুলো কিন্তু আবার আহ ঠিকই করছে। যেমন আচ্ছা আপনার, হ্যাঁ আচ্ছা করছে না। যেমন চট্টগ্রাম পোর্ট ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার একটা কথাবার্তা চলছিল আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ দিতে চেয়েছিল, সেই জায়গা কিন্তু সেই জায়গা থেকে সরকার সরে আসেনি, তারা ঠিকই ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দিতে চাচ্ছে। আওয়ামী লীগ যে চুক্তিগুলো ভারতের সঙ্গে করেছিল, হুম এত যে ভারত বিরোধিতা, এত যে ভারত জুজুর ভয়, এত যে স্লোগান ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, কিন্তু সে দিল্লির সঙ্গে যে চুক্তিগুলো ছিল একটা চুক্তিও তো বাতিল করেনি। না অতএব সরকারের যেখানে স্বার্থ আছে, সরকারের এবং যেখানে কোনো জবাবদিহিতার জায়গায় কি আপনি দেখেছেন যে ভারতকে কোনোভাবে তারা প্রশ্ন করছে, কঠিন ভাবে প্রশ্ন করছে, এটা কেন করেছে হাসিনার সাথে, ওইটা কেন করেছে, বা ভারতের সাথে এরকম কোনো কিছু আমরা 1 বছরে কি দেখেছি যে খুব কড়া ভাবে কথা বলেছে সরকার না, কাশ্মীরের ব্যাপারে, অফিসিয়ালি সীমান্ত বলেনি, সমস্যার ব্যাপারে? অফিসিয়ালি বলেনি, আনঅফিসিয়ালি কোন কোন ক্ষেত্রে এরকম হাত ডাক দেওয়া হয়েছে। যেমন সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে আমাদের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে বর্তমানে যিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব, হুম, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সময় থাকাকালীন সময় বলেছিলেন যে এখন থেকে আর পিঠ নয় বুক দিতে হবে, বুক দেখাতে হবে, সম্ভবত সেন্টেন্স এরকম ছিল। মানে পিঠ তো দেখাবো আমরা। ওহ, পিঠ দেখাবো বা বুক দেখাবো না, এরকম আর কি, এরকম কিছু ছিল। আচ্ছা, তারপরে মনে করেন সরকারের উপদেষ্টাদের মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা আছেন, মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদ শরীফ ভুইয়া, তারা তো একেবারে বিদ্রোহ করে ফেলে কখনো কখনো ফেসবুক স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে। যেমন যেমন মাহফুজ আলম একবার বললো বাংলাদেশের মানচিত্র বড় করে দেখালো হুম যে এই বাংলাদেশের রিয়েল মানচিত্র আমাদেরকে আমাদের হিসাব বুঝে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি।
তারা যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করে আসলে আমরা অশিক্ষিত মানুষ, আমরা অনেক ধরনের শব্দ বুঝতে পারি না, মানে যেমন বাইনারি শব্দ, বয়ান, কি কি বলে আমরা আসলে, তারা অবশ্যই উচ্চ শিক্ষিত, আমরা অর্ধ শিক্ষিত অথবা অশিক্ষিত বিধায় বুঝতে পারি না। যে এইসব বিপ্লবী কথাবার্তা বলে ভারতকে এক হাত দেখে নিয়ে হুমকি টুমকি দিল। এই যে ইনফরমাল কথাবার্তা, এই যে হাক ডাক দেওয়া, সাজিদ আলম যেমন বললেন, আপনার এসে মনে আছে, মোদীকে আমরা দেখে দেব কিভাবে প্রধানমন্ত্রী থাকে, হ্যাঁ মোদীকে দেখে দেয়। আচ্ছা, এইসব বালখিল্য কথাবার্তার কোন প্রয়োজন আছে? ঠিকই ভারত তার অফিসিয়াল স্টেটমেন্ট দিল এই মানচিত্র বড় করে দেখানোর সময়, তারপর আরো বিভিন্ন ইস্যুতে ভারত তো অফিসিয়াল রিয়াকশন দেখাচ্ছে। তো আপনি যদি বলছেন আমাদের সরকার তো ওইভাবে রিয়াকশন দেখায়নি, এটা পারবো না, তার মুখে কেন বলবো, কেন নিজেকে খাটো করতে হবে? আমি যেটা বলছিলাম, আসলে সরকারের এজেন্ডা কি এখন, মানে কি করতে চাচ্ছে, কি করতে চাইছে? সরকারের এজেন্ডা দেখুন, এটি বললে আমার মনে হয় একটু বেশি বলা হয়ে যাবে অনেকের কাছে, অনেকের কাছে মনে হতেই পারে। আমি এক দণ্ড বিশ্বাস করি না বর্তমান সরকারকে যে নির্বাচন ঠিকঠাক মতো দেবে। যেই সময়সীমাটি বর্তমান প্রধান উপদেষ্টা তিনি উল্লেখ করেছেন জাতির উদ্দেশ্যে, নির্বাচন কমিশনও তার কথার সূত্র ধরে তারাও একটা সময়সীমা আমাদের সময় জানিয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এগুলো সবই নাটকের অংশ। যদি বলেন কেন, বিএনপি যখন লাফালাফি করে, দেখেন না, বিএনপিকে ডেকে একটু চা সমোসা খাইয়ে, মিষ্টি খাইয়ে বিদায় করে দেয়। বিএনপির 3 উপদেষ্টা পাওয়ার এক দাবি করলো, আবার বিএনপিকে যে কোনো বৈঠকে ডেকে ওই উপদেষ্টাদের কারো না কাউকে ওই মিটিং এ রাখে, বিএনপি সব বুড়ো আঙুল দেখিয়ে আসছে। আবার বিএনপি যখন 13 জন লন্ডন বৈঠকের পরে কিছুদিন অফ ছিল, সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছিল সব কাজে সমর্থন, হঠাৎ করে আবার বিএনপি যখন ডেকে বসলো যে কি ব্যাপার, নির্বাচনের টাইম ফ্রেম তো ঘোষণা করে না লন্ডন বৈঠকের পরও, এবং সারা দেশের মানুষ কিংবা রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন একটা আলটিমেটাম বা হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল, তখনই প্রধান উপদেষ্টা আবার এই নির্বাচন টাইম ফ্রেমকে ঘোষণা করলেন। এবং এটা খুব ভালো উদ্যোগ হয়েছে অন্তত সরকারের জন্য। নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবে, নির্বাচনের তফসিল ঘোষণা করবে ডিসেম্বরের দিকে, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন যদি সত্যি হয়, মানে তারা যদি বলে, বা যে কোনো ফর্মেটে আপনি বলুন না কেন, তাহলে 50 দিন আগে ঘোষণা করতে হয়, সে হচ্ছে ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা করবে। তাহলে এখন চলছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস নির্বিঘ্নে সরকার মোটামুটি ঠান্ডা রাখতে পারবে রাজনৈতিক দলগুলোকে। বলতে পারবে যে আমি তো ঘোষণা দিয়ে দিয়েছি, নির্বাচন কমিশন কাজ করছে। এখন তার বিএনপি কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, মানে সরকারের বিএনপি এখন এই মুহূর্তে সবকিছুতে সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে, সবকিছুতে সমর্থন দিয়ে যাচ্ছে। এবং একটা পর্যায়ে এমন কোন এজেন্ডা, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এমন কিছু করা হবে, তখন বলে যে এই পরিস্থিতিতে নির্বাচন আসলে কিভাবে হয়। যেমন গোপালগঞ্জে যখন আক্রমণ চালানো হলো বা যে সংঘর্ষের ঘটনা ঘটলো, তখন অনেকে বলেছিলেন এনসিপির যে অবস্থা নির্বাচন কি করে হয়। জামাতের আমির বলেছিলেন ডক্টর শফিক রহমান সাহেব যে দেশের অবস্থা ভালো না, নির্বাচন কিভাবে হয়। এইভাবে বলেছিলেন। এবং কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে যখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমান দুর্ঘটনার বিষয়, তারপরে যখন সবাইকে নিয়ে বসলো, তখন 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে তিনি বসলেন, মানে কয়েক দফায় তো বৈঠক হচ্ছিল। তো এলডিপির মহাসচিব, মানে এলডিপির যে খণ্ডিত অংশ, শাহাদাত হোসেন সেলিম, তিনি তো বললেন ক্যামেরার সামনে যে যে অবস্থা, তাতে আসলে কিভাবে নির্বাচন দেব, প্রধান উপদেষ্টা পর্যন্ত সুর তুলছিলেন। এবং এই সুরটি আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন, আমি চাই না যে আমার যে ফোরকাস্টিং, আমার যে ধারণা সেটি সঠিক প্রমাণ হোক। তারপরও আমি আমার এই চিন্তার বাইরে আসলে যেতে পারছি না যে একটা সময় গিয়ে বলবে এমন একটা সিচুয়েশন দাঁড় করানো হবে যে নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ করে ছাত্র রাজনীতি নিয়ে কেন এত তোড়জোড়? সামনে আমরা জানি যে ঢাকা ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে কি পরিকল্পনা থেকে কেন্দ্র করে এই এরকম পরিস্থিতি ক্রিয়েট হলো হঠাৎ করে? আপনি খুব সুন্দর একটা বিষয় রিলেট করেছেন জাতীয় রাজনীতির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখুন, রিলেট করাটা ঠিক হয়েছে, বুঝতে আরো সুবিধা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আগামী মাসে,
মাসখানেকেও সম্ভবত নেই, সেখানে হঠাৎ করে হল কমিটিগুলো বাতিল করার দাবিতে একটা সোকল্ড আন্দোলন গড়ে উঠলো, যখন ছাত্র দল 18টি দলের কমিটি মানে কনভেনিং কমিটির ঘোষণা করলো। আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচন হবে, হল সংসদ নির্বাচন হবে না? এটা কি মানে এটা কোন ধরনের ডিজাইন, কোন ধরনের বক্তব্য মাথায় ঢোকে না? তো যদি ক্যাম্পাসের রাজনীতি চালু হয়, কেন আপনার হলের মানে রাজনীতি চালু হবে না? মানে আমাদের কি বোঝাচ্ছে এরা? এই যে তার একটা এক্সাম্পল আমি একটু আগে বলছিলাম না, যে জাতীয় সংসদ নির্বাচনটা দেওয়া হবে না কোনো এক অজুহাতে, এটা আমার আশঙ্কা। ঠিক দেখুন ছাত্র সংসদ নির্বাচন হয় কিনা, এবং তারই তো একটা প্ল্যানিং চলছে, প্লট নির্মাণের জায়গাটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু সংসদ নির্বাচন সামনে, শিবির কোনো অবস্থাতে দিতে পারবে না, লিখে রাখতে পারেন, শিবির ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারবে না। যেহেতু তারা বিজয়ী হতে পারবে না, সেহেতু এভাবে থাকবে। এখন ছাত্র দল তারাও কমিটি মানে প্যানেল ঘোষণা করবে, শিবির এর মধ্যে প্যানেল ঘোষণা দিয়েই দিয়েছে, তারা সব ধরনের কার্যক্রম চালাচ্ছে, তারা পানির ফিল্টার দিল হলে হলে, এগুলো কোনো রাজনৈতিক কার্যক্রম না। কিন্তু যখনই ছাত্র দল কমিটি গুলো ঘোষণা করলো, তখনই হঠাৎ করে রাতের অন্ধকারে গভীর রাতে কারা কারা নেমে এলো, এর পেছনে কারা কাজ করছে, এবং যে স্লোগান গুলো কুরুচিপূর্ণ ভাষায়, অশ্লীল ভাষায় দেওয়া হয়েছে, এটি সত্যি সত্যি কোনো সাধারণ শিক্ষার্থীদের মুখের বক্তব্য, মুখের ভাষা হতে পারে কখনো? নিশ্চয়ই এর পেছনে নানান ধরনের ডিজাইন চলছে। এবং যখন ডিসি বাসভবনে গিয়ে তারা দাবি জানালো যে হলে রাজনীতি বন্ধ করতে হবে, এই ঘোষণা দিতে হবে, ডিসিও স্পষ্ট করে বলে দিল যে হ্যাঁ 2020 সালের 2024-এর 17ই জুলাই যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, বা যে নির্দেশনা জারি করা হয়েছিল, সেই মোতাবেক হলে রাজনীতি বন্ধ থাকবে। আচ্ছা, যদি তাই থাকে 2024-এর 20শে জুলাই তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে 9 দফা দাবি দিয়েছিলেন, তার 7 দফাতে ছিল যে লেজুর ভিত্তিক রাজনীতি করা যাবে না ছাত্র সংগঠনগুলিকে। তাহলে এখন যে তারা যে বাক্সা কি বলে, যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেটা তো এনসিপি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, তারা কেন করছে? একটু আগে প্রথমে বললাম যে প্রতারণার বিপ্লব, যদি বিপ্লব হয়ে থাকে, মানুষের সঙ্গে এই ধরনের প্রতারণা করে তারা সে আগের সব ধরনের বুর্জুয়া পলিটিক্স, শুধু বুর্জুয়া পলিটিক্স না, পেটি বুর্জুয়া পলিটিক্স হয়ে যাচ্ছে। পেটি বুর্জুয়া পলিটিক্স এর চেয়ে আরো ভয়ঙ্কর। তবে বুঝতেই পারছেন কি কারণে এইসব আন্দোলন চলছে। যেটা বলা হচ্ছে যে ছাত্র দলের কমিটিতে ছাত্রলীগের নেতারা আছে, এরকম বিভিন্ন জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরকম দেখানো হচ্ছে। আবার আজকে নিশ্চয়ই আপনি একটা ছবি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এর যে উনি যেভাবে আওয়ামী লীগের ভার্চুয়াল সে সভায় ছিলেন, সেটা ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাসছে। তো আসলে সব মিলিয়ে ডাকসু নির্বাচনে মানে ছাত্র দলকে থামিয়ে দেওয়া হয়েছে যে মূল উদ্দেশ্য, এই জন্যই এত কিছু করা হঠাৎ করে। ছাত্র সংসদ নির্বাচন যাতে না হয়, সেই ধরনের একটা ষড়যন্ত্র চলছে আমার মনে হয়। ঠিক জাতীয় সংসদ নির্বাচনের সময় যে কাজটি করা হবে, তার একটা সিমটম, তার একটা এটা কি বলে, একটা শব্দ আছে না, মানে অ্যাসিড টেস্ট, অ্যাসিড টেস্ট করার চেষ্টা করছে যে বন্ধ করা যায় কিনা ছাত্র সংসদ নির্বাচনটি। আচ্ছা, আরেকটি জিনিস আমরা বিভিন্ন ভাবে জানতে পারছি যে আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে, সেখানে একটা অফিসও তারা খুলেছে, এবং বিভিন্ন ধরনের ভার্চুয়াল বা সরাসরি কিছু বৈঠকও হয়েছে বিভিন্ন নেতাদের সাথে, মানে কথা বলে আমরা যেটা জেনেছি। আদৌ কি মানে আমরা তো অতীতেও দেখেছি যে 1 বছরের মধ্যে আওয়ামী লীগ বিভিন্ন ভাবে সুসংগঠিত হওয়ার চেষ্টা করেছে, কিন্তু সবগুলো পরিকল্পনায় ভেস্তে গেছে। এবার কিছু একটা করতে পারবে কিনা বলে মনে করেন? কি করতে পারবে না পারবে আমি জানি না, তবে নিশ্চয়ই তারা তো বসে থাকার কথা না, তারা তো বসে থাকবে না। এবং শেখ হাসিনার সঙ্গে 8 জন আওয়ামী লীগ নেতার বৈঠক হয়েছে, এগুলো নানান ধরনের গুঞ্জন থেকে আমরা শুনতে পেয়েছি। আওয়ামী লীগের কোনো নেতা এই আপনার মতন বা আমাদের মতন কোনো টক শোতে, অনলাইন প্ল্যাটফর্মে এসে এগুলো দাবি করেছে, কিন্তু তার কোনো খুব শক্ত প্রমাণ কিন্তু হাজির করতে পারেনি। তাদেরকে বলছেন যে আমি শুনেছি, আমি যেখান থেকে শুনেছি সেটা রিলায়েবল সোর্স। কেউ কিন্তু ওই বৈঠকে যোগ দিয়ে এসে কেউ দাবি করেনি যে আমি ওই বৈঠকে ছিলাম। এটা কেউ গুঞ্জন আকারে ছড়িয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে
যদি করেও থাকে, এটা তো এখন ভারতের বিষয় আর আওয়ামী লীগের বিষয়। তারা তো আর এই দেশে বসে আহ শেখ বা হাসিনার আওয়ামী সঙ্গে। লীগও তো মেনে নেবে না, এত বড় একটা দল। আর আপনি আপনি যেটা বলছেন বা আমরা যেটা জানি যে 35% বা 30% হোক বা 25% হোক বিপ্লবের পরে বা গণ অভ্যুত্থানের পরে, তো সেই মানুষগুলোও তো বসে থাকবে না, বা যারা বাইরে নিশ্চয়ই না। আছে তারা তো বসে থাকবে না। তারা তো বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাবে। এটা কি হয়? এটা কি হয় যে তারা বসে থাকবে? এটা মনে করার কোনো কারণ আছে? এত সুবোধ বালক সবাই যে সরকার একটা নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে, আর তারা চুপচাপ বসে থাকবে, এটা মনে করার কোনো কারণ আছে? আর তারপরে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম বা কোনো রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা যায় কিনা, আছে হয়তো আইন কারণে, কিন্তু সেটি কতখানি গণতান্ত্রিক, সেটি নিয়ে তো অনেক বড় বড় ধরনের প্রশ্ন আছে। যদি আদালত কর্তৃক এই নিষেধাজ্ঞাটি আসতো, সেটা অন্য কথা, সেখানে আমাদের কোনো প্রশ্ন থাকতো না। যেহেতু নির্বাহী আদেশও হয়েছে, অতএব আওয়ামী লীগ কেন বসে থাকবে? জামাত শিবিরের যে নিবন্ধন বাতিল করা হয়েছিল, হুম। জামাত শিবির কি বসেছিল রাজনীতি করা থেকে? জামাত শিবিরের যে 2রা আগস্ট নির্বাহী আদেশে 2024-এ নিষিদ্ধ ঘোষণা করা হলো, জামাত শিবির কি বসেছিল? এখন তারা বলছে যে এই 24 আন্দোলনটি সম্পূর্ণ তাদের ডিজাইনে হয়েছে। তারা অন্য কোনো দলকে, মানুষকে বুঝতে চায়নি, যাতে সারা দেশের মানুষের যারা বিক্ষুব্ধ ছিল শেখ হাসিনা সরকারের প্রতি, তাদের ইনভলভমেন্টটা ঘটে, তারা লুকিয়ে রেখেছিল। তা আপনার কি মনে হয় যে বিএনপিও তাই করবে এরকম নিষিদ্ধ ঘোষণা করলে, বা আওয়ামী লীগও বসে কেউই থাকবে? বসে থাকবে প্রশ্ন না। ওঠে না, প্রশ্ন ওঠে না, এগুলো চলবেই। সবাই সবার মতো চেষ্টা করবে। আপনার জি। কাছে শেষ প্রশ্ন আমাদের আজকের অনুষ্ঠানের জন্য, যে এনসিপি কোন পথে, এনসিপি অনেকে বলছে যে এনসিপি হারিয়ে যাচ্ছে, এনসিপি তলিয়ে যাচ্ছে, বা এনসিপি নিজেও বিভিন্ন ভাবে বিতর্কিত হয়েছে। লাস্ট আজকে শুনলাম যে ওরা বলল যে এনসিপি একটা মিডিয়া ট্রায়ালের মধ্যে পড়ে যাচ্ছে। আপনার কাছে আসলে কি মনে হচ্ছে এই দলটিকে নিয়ে? এই দলটির ভাগ্য, এর আগে যত কিংস পার্টি গঠিত হয়েছে, তারা যে ভাগ্য বরণ করেছে, এই পার্টিকে সেই ভাগ্যই বরণ করতে হবে, এটি আরো অনেকেরই ধারণা। আমার খুব বদ্ধমূল ধারণা। আমি নিজেই নিয়মিত বেশ কয়েকবার বলেছি, উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে বলেছি, 2004 মিলিয়ে বলেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, 71কে অস্বীকার করে এদেশে কোন রাজনৈতিক দল দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে, কিন্তু সাধারণ মানুষের সমর্থন নিয়ে সেইভাবে কতটুকু প্রতিষ্ঠিত হবে, সেটা যথেষ্ট শুধু প্রশ্নবিদ্ধ নয়, আমরা ডেফিনেট করে বলতে পারি এটি সম্ভব নয়। নাহিদ ইসলাম 2 দিন আগে যে ফেসবুক স্ট্যাটাস গুলো, যে 71 পন্থী বলে কিছু নেই, 71 বিরোধী বলে কিছু নেই, জামাতও তো এরকম ঔদ্ধত্য প্রকাশ করতে পারেনি। তো তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? হুম। যদি বিশেষ কোন গোষ্ঠীর, বিদেশি কোন শক্তির এজেন্ডা বাস্তবায়নের জন্য এনসিপি গঠিত হয়েছে, যদি, সেটা তো সম্ভব নয়। আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। দেখুন, আপনি এই মুহূর্তে আহ লন্ডনে থাকুন বা আমেরিকায় থাকুন, সেখানে যে ফলমূল পাওয়া যায় ওই দেশের ওয়েদার অনুযায়ী হয়। অথবা আপনি নয় বাংলাদেশ থেকে যাচ্ছেন, ওখানে সিটিজেনশিপ পেয়েছেন, ওখানে থাকছেন, যে কোনো কারণে আপনার লাইফস্টাইল একটু কি বলে এটা, টেনশন ফ্রি করে লাইফ লিড করার জন্য আপনি থাকছেন, সেটা ভিন্ন কথা। যারা ওখানকার মানুষ, ওইখানকার আবহাওয়ার গরম, মানে আবহাওয়ার ধরন অনুযায়ী তাদের গরমগুলো হচ্ছে। আমরা যে সাউথ এশিয়ান কান্ট্রির মানুষগুলা, আমরা একটু আমাদের গায়ের রং, আমাদের উচ্চতা, সবকিছু এই উপমহাদেশের মাটি, আবহাওয়া, এইগুলোর উপরে নির্ভর করে গড়ে উঠছে। হুম। আমাদের অস্তিত্বের শেকড় হচ্ছে 71-এ। হুম। আপনি, আমি যখন আমি যে এক্সাম্পল দিতে চাচ্ছিলাম, যে আমি ফলমূল খাবো, আপনার ওই ইন্ডিয়া থেকে বা অন্য কোনো দেশ থেকে যে ফলমূল গুলো আসছে, সেগুলো প্রিজারভেটিভ দিয়ে আসছে, এবং সেগুলো খেয়ে বরং আমার শরীরের ক্ষতি হচ্ছে। তো আমাকে কি খেতে হবে? দেশি ফল। হ্যাঁ, সেগুলো আমার শরীরে এফেক্ট করছে বেশি। তা আমি এইগুলোকে অস্বীকার করে আমি সবকিছু বিদেশি স্টাইলে চলবো, আমার লাইফ লিড তো সেভাবে হবে না। আমার লাইফ স্টাইল যতই আমি অন্যভাবে করার চেষ্টা করি, আমি পারবো না। অতএব আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আমার শেকড়ও 71-এ, আমার পরিচয় 71-এ, আমার হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন, আমার মুক্তিযুদ্ধ, আমার স্বাধীনতা সংগ্রাম, সেটিকে অস্বীকার করে আপনি কোন আদর্শ নিয়ে রাজনীতি করবেন? এটা হবে না। এই দেশের মাটির সঙ্গে, এই দেশের মানুষের সঙ্গে কোনোভাবে সেট করবে না। 24-এর ইয়ে নিয়ে, 24-এর চেতনা নিয়ে।
পুরো 24-এর চেতনা থাকতেই পারে, সেই চেতনার সঙ্গে তো প্রতারণা করা হয়েছে। আমি বলেছি তারা যদি 24-এর চেতনার টাকাও তারা ধারণ করতো, তাও না ব্যাখ্যাটা আমাদের অন্যরকম ভাবে হতো, সেটিও তারা ধারণ করছে না এবং প্রতারণা করা হয়েছে। এবং এই 24 আন্দোলন পিছনে অন্য কোনো ডিজাইন ছিল আমরা এখন জানতে পারছি। আমেরিকার প্লট নির্মাণ করা ছিল, কি পরিমাণ টাকা এখানে খরচ করা হয়েছে, এই যে হত্যাকাণ্ড গুলো ঘটানো হয়েছে। আমি বলছি না যে আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আওয়ামী লীগের ক্যাডার বাহিনীতে কেউ হতাহত হয়নি, আমি সে কথা বলছি না, কিন্তু এর মধ্যে তো এই যে যারা আন্দোলন করেছে তাদের মধ্যে বিশেষ একটা শক্তি, তারাও তো আওয়ামী লীগ সরকারের কাঁধে দায় চাপানোর জন্য বেশি বেশি মানুষ হত্যা করেছে। এগুলো যখন বেরিয়ে আসছে, স্নাইপার রাইফেল কেন অন্যের হাতে গেল, কিভাবে গেল, যেগুলো সেনাবাহিনীর হাতে থাকার কথা সেগুলো তাদের হাতে কেন গেল? তো এগুলো এখন সব বেরিয়ে আসছে, এগুলো আমার আপনার মুখের কথা নয়, এগুলো এখন ডকুমেন্টেড ওয়েতে সব বেরিয়ে আসছে। কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষক জনমিতি প্রফেসর এবং রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড জেফরি স্যাক্স, তিনি একটি আর্টিকেল লিখেছেন যে কিভাবে মার্কিন প্লট এখানে নির্মাণ করা হয়েছিল, সেটিকে আবার সমর্থন করেছেন এই এনসিপির অভিভাবক এই দেশের ফরহাদ মাঝহার, তিনি বলেছেন হ্যাঁ মার্কিন হাত ছিল। তো এখন তো এগুলো তো আমাদেরকে যদি বার দিয়ে বলা কিছু নেই, এগুলো নিশ্চিত। সব কথা শেষ কথা, আপনি এনসিপি সম্বন্ধে বলছিলেন। এই তরুণদের চোখে মানুষ স্বপ্ন দেখেছিল, আমি আপনি আমরা সমর্থন দিয়েছিলাম অন্তত একটা জায়গা থেকে, যে শেখ হাসিনা কেন ভোট দেয় না, কেন নির্বাচন দেয় না। যেই মানুষটার বয়স 2016 সালে 2008 সালে 16 বছর ছিল, অত 2 বছর পরে সে ভোটার হবে, সেই 16 বছরের কিশোরটি 2025-এ এসে তার বয়স হয়ে গেল 31-32 বছর। 31-32 বছর পর্যন্ত সে ভোটটি দিতে পারলো না। এই জেনারেশনটা প্রচন্ড ক্ষুব্ধ ছিল। এর সাথে অন্যান্য বাক্সাতে ফরন ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু আছে। তো সেটির জন্য মানুষ পথে নেমেছিল এই ছাত্র নেতৃত্বকে মেনে। কিন্তু এর পেছনে যদি মানুষ জানতে পারতো যে এইভাবে ভয়াবহ বিদেশি শক্তির কোন চক্রান্ত রয়েছে, পাকিস্তানের চক্রান্ত রয়েছে, তুরস্ক কিংবা মার্কিন শক্তি চক্রান্ত রয়েছে, আমাদের বিশ্বাস মানুষ নামতো না। মানুষ তো তাই অর্থাৎ এনসিপি যদি সেই ধারায় এখনো পর্যন্ত চলতে চায়, তাদের ভবিষ্যৎ খুব বেশি ভালো না, এটি আমার একেবারে বদ্ধমূল ধারণা।